দু হাতে চোখের পানি মুছতে মুছতে চিত্রা অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। চুলগুলো কোনোমতো পিচমোড়া করে বেঁধে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নাস্তা না করে সমস্ত পৃথিবীর উপর একবার অভিমান নিয়ে বাসা থেকে বের হয়ে গেল চিত্রা। পিছন থেকে চিত্রার মা জাহানারা বেগম একবার ডাকলেন খেয়ে যাবার জন্য, কিন্তু সে ডাকে মায়া নয়, ভালোবাসা নয়, বিরক্তির প্রাধান্য ছিল। ভালোবাসা যেমন উপেক্ষা করা যায় না, তেমন বিরক্তিও সহ্য করা যায় না। তাই চিত্রা মায়ের ডাকে পরোয়া না করে চলে গেল। অফিসে যেতে তার প্রায় ঘন্টাখানেক লাগে। রাস্তায় বের হয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। অফিস বাসে উঠে সে মনের যত ব্যথা আওড়াতে লাগলো। আজকাল প্রায় রোজই তাকে না খেয়ে বের হতে হচ্ছে। মাঝে মাঝে রাগ করে রাতেও না খেয়ে থাকে। সে কি ধীরে ধীরে খুব বেশি রাগে হয়ে যাচ্ছে, নাকি ইমোশনাল আর অভিমানী হয়ে যাচ্ছে? সে তো এমন ধারার মেয়ে নয়। এই পৃথিবীর নিম্ন মানসিকতা তাকে এমন করে দিচ্ছে কেন? একটু একটু করে রোজ তাকে আরও বেশি অভিমানী করে তুলছে। জীবন সম্পর্কে আজকাল সে খুব বেশি অসহায় বোধ করে। এই অসহায়ত্বের পরিসমাপ্তি কবে কোথায় গিয়ে ঘটবে কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। চিত্রা বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় ভাই আর ছোট বোন আছে। ছাত্র হিসেবে তারা সবাই ভালো ছিল। তার ভাইয়া চঞ্চল হাসান পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা করে বের হয়ে এখন সরকারি চাকুরিজীবী। নিজের পছন্দে বিয়ে করেছে, ভাবি হাউসওয়াইফ। সংসারে ভাবির প্রধান কাজ চিত্রাকে ছোট করে নানান অছিলায় কথা শোনানো। মানুষ পারেও বটে, নিজে একজন নারী হয়ে অন্য একজনের প্রতি এমন মনোভাব নিয়ে কিভাবে বসবাস করে তা চিত্রার বুঝে উঠতে পারে না। ছোট বোন চন্দ্রা রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী, সেই সাথে দেখতে সুন্দরী। তাই তার প্রতিনিয়তই ভালো বিয়ের প্রস্তাব আসত। কিন্তু চিত্রার বিয়ে না হবার কারণে তাকে বিয়ে দেওয়া যাচ্ছিল না। কিন্তু এভাবে আর কতদিন? দেখতে দেখতে চন্দ্রা মেডিকেল পাস করে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নি শুরু করে দিল। তাই একসময় চিত্রাকে রেখেই চন্দ্রার বিয়ে হলো। ছেলে ডাক্তার, সাথে বিত্তশালী পরিবার, যাদের গা থেকে আভিজাত্যে ঠিকরি বেরোয়। পিএইচডি করতে স্বামী স্ত্রী দুজনেই জাপানে চলে গেছে। চন্দ্রা যেমন রাজকপাল, চিত্রা তো তার পরিবারের দীর্ঘশ্বাস কেবল। তার গায়ের রং একটু চাপা, না, ঠিক একটু নয়, অনেক বেশি চাপা। এত সুন্দর পরিবারে সে এক অন্ধকার অপ্রয়োজনীয় অংশ। গায়ের রং এর কারণেই সে ছোট থেকেই তাকে তিরস্কারে বাণী শুনে আসতে হচ্ছে। যত বড় হচ্ছে তত সে নিজেকে নিয়ে অস্বস্তি বোধ করছে, অসহায় বোধ করছে। নিজেকে সবসময় গুটিয়ে রাখতে হয়েছে গভীর হীনমন্যতায়। কখনোই প্রজাপতির মতো পাখা মেলে ওড়া হয়নি ওর। পড়াশোনাটাকে একমাত্র প্রিয়সঙ্গী করে নিজেকে এগিয়ে নিয়ে গেছে স্বপ্নের পথে। আজ সে সফল ইন্টেরিয়র ডিজাইনার। একজন ইন্টেরিয়র ডিজাইনিং কনসালটেন্সি ফার্মে কাজ করে 3 বছর ধরে। যখন যে প্রজেক্টে হাত দিয়েছে অভাবনীয় সাফল্য পেয়েছে, মোটা অঙ্কের মাইনে পায়। কিন্তু তার এই মেধা, ক্রিয়েটিভিটি, উপার্জন, সাফল্য সবই দিন শেষে তার গায়ের কালো রঙের বর্ণের কাছে হেরে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায় বোঝবাজির মতো। সমাজের চোখে একজন নারীর সফলতা তো কেবল তার রূপ আর ভালো পাত্রস্থ হওয়ার মাঝে। তাই যখন থেকে চিত্রা বুঝতে শিখেছে, তখন থেকেই নির্বোধ সমাজের উপর একটু একটু অভিমান জমেছে। বিন্দু বিন্দু করে জমে থাকা অভিমান আজ সিন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। চিত্রা অফিসে এসে তার কেবিনে ঢুকে আরাম করে বসলো। আজ তার কর্মব্যস্ততা রয়েছে, অথচ কাজ করতে মন চাইছে না। খেয়ে না আসার কারণে খিদেটাও কেমন ছটফট করছে, পাখির ছানার মতো। চাইলে অফিসের ক্যান্টিন থেকে নাস্তা আনিয়ে খাওয়া যায়, কিন্তু তার ইচ্ছে হলো না। সে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে পড়ে রইল। তার এই শরীরটাই তো যত দোষ, থাকুক সে অভুক্ত। শরীরের কারণে শুধু মনকে কেন একা কষ্ট নেবে? শরীরের নিজেরও তো উচিত তার বার বহন করা। তারপর আজ অফিসে কী কী কাজ আছে মনে সেসব গুছিয়ে নিল। 2 দিন হলো গুলশানে একটা অ্যাপার্টমেন্ট, নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু হয়েছে। আজ সেটা তার সরজমিনে দেখে যাবার কথা। সে সেখানে যাবার প্রস্তুতি নিল। অফিসে টুকটাক কাজ ছিল, সেটা 20 মিনিটে শেষ করে গুলশানের উদ্দেশ্যে রওনা দিল। গুলশানে যে অ্যাপার্টমেন্টের কাজ চলছে সেটা খুঁজে বের করে তার সামনে এসে এক রিক্সা থেকে নামলো চিত্রা। রিক্সাটা বিল্ডিংয়ের গেটের মাঝ বরাবর দাঁড়িয়েছে। চিত্রা ভাড়া দিচ্ছিল। এমন সময় গেট থেকে একটা গাড়ি বের হচ্ছিল। গাড়িটা হর্ন দিল। চিত্রা বিরক্ত হলো। আশ্চর্য, ভাড়া দিতে কতই বা সময় লাগবে, এত অস্থির কেন? রিক্সায়
এসেছে বলে কি কোনো মান নেই নাকি? সে তখন ইচ্ছে করে দেরি করলো, টাকা বের করার নামে অনেকক্ষণ ধরে ব্যাগ ঘাটাঘাটি করলো। তারপর 1,000 টাকার একটা নোট বের করে, খুচরো টাকা থাকা সত্ত্বেও রিক্সা চালক বলল তার কাছে এত বড় নোটের ভাঙতি নেই। ওদিকে গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে। এক সময় গাড়ি চালক গাড়ি থেকে মাথা বের করে বলল, এক্সকিউজ মি, ক্যান ইউ লিভ দ্য রোড অ্যান্ড স্ট্যান্ড ব্যাক এ লিটল? চিত্রা তখন পিছনে তাকিয়ে ছোটোখাটো একটা ধাক্কা খেলো। এত সুন্দর পুরুষ হয়, ঝকঝকে কালো মার্সিডিজ গাড়ি, রেড পোলো টি শার্ট, চোখে হালকা ফ্রেমের চশমা, সবই যেন লোকটার জন্য তৈরি হয়েছে। একে দেখি যে কারোর বুকে ব্যথা শুরু হবার কথা। না জানি বেটার বউ কী করে, এমন সৌন্দর্য সহ্য করে কি করে। তার তো দিনে 1000 বার মরে যাবার কথা। লোকটা তখন আবার হর্ন বাজালো। চিত্রা তখন লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার কাছে 1,000 টাকা নোটের ভাঙতি হবে? হোয়াট? আমার কাছে ভাঙতি টাংতি নেই। রিক্সা ভাড়া দিতে হবে, থাকলে দিন, মাত্র 50 টাকা, আমি পরিশোধ করে দিব। ডোন্ট ওয়ারি। বাট আই ডোন্ট নো ইউ, সো হাউ ডু ইউ পে? আই উইল ম্যানেজ। লোকটা কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে রইল। তারপর ড্যাশবোর্ডের উপরে রাখা ওয়ালেট থেকে 100 টাকা বের করে বলল, ডোন্ট হ্যাভ 50 টাকা, নো প্রবলেম। চিত্রা 100 টাকার নোটটা দিয়ে রিক্সা চালককে বলল, পুরোটা আপনার জন্য। রিক্সা চালক খুশি হয়ে চলে গেল। লোকটা তখন অবাক হয়ে বলল, দ্য রেন্ট ইজ 50, হোয়াই ডিড ইউ পে 100 টাকা? চিত্রা গাড়ির সামনে এগিয়ে এসে মুচকি হেসে বলল, ওটা ওর খুশি হয়ে দিয়েছি। তারপর ব্যাগ থেকে 50 টাকা বের করে বলল, এই নিয়ে আপনার 50 টাকা। আমি কখনো ঋণ রাখি না, পরিশোধ করে দিলাম। লোকটা আগের চেয়েও বেশি অবাক হয়ে বলল, ওহ গড, ইউ হ্যাড মানি, বাট হোয়াই ডিড ইউ টেক ইট ফ্রম মি? আর 100 টাকা নিয়ে 50 টাকা কেন ফেরত দিচ্ছেন? বাহ, আপনি তো দেখছি ভালো বাঙালি লোক জানেন। তো এতক্ষণ ইংলিশে কেন আওড়াচ্ছিলেন? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমি আপনার কাছে 50 টাকাই চেয়েছিলাম, আপনি 50 টাকা ফেরত দিব না, কিন্তু নিয়েছেন তো 100 টাকা। বাকিটা তো রিক্সা চালকের বকশিস ছিল, সেটা কেন আমি ফেরত দিব? ইউ আর এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ডিড ইউ নো হোয়াট? চিত্রা হাসতে হাসতে বলে, ইয়েস আই নো। তারপর সে বিল্ডিংয়ে ঢুকে পড়ল। চিত্রা যে অ্যাপার্টমেন্টে কাজ পেয়েছে সেটা 7 তলায়, ডুপ্লেক্স ফ্ল্যাট। ফ্ল্যাটের মালিক এক ভদ্রমহিলা। ভদ্রমহিলা 2 মাস হলো অস্ট্রেলিয়া থেকে এসেছে একমাত্র ছেলেকে নিয়ে। এখানে তাদের স্থায়ী হবার ইচ্ছে নেই, তবুও যতদিন আছেন ফ্ল্যাটটাকে গুছিয়ে নিতে চান। সে কারণেই চিত্রা এখানে আসা। সাজানো গোছানো বিশাল ডাইনিং রুমে চিত্রা বসে আছে। মিনিট 5 পর ভদ্রমহিলার উপর থেকে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় চিত্রা মহিলাকে ভালো করে খেয়াল করলো। ভদ্রমহিলার চেহারা, পোশাক আর চলনেও আভিজাত্যের ছাপ স্পষ্ট। অতি রূপবতীদের চেহারায় মায়াভাবটা থাকে না, তাদের চেহারা রূপের অহংকার, কাঠিন্য আর আভিজাত্যের ছাপ। কিন্তু এই মহিলার চেহারায় মায়াভাব আছে, এবং বেশ ভালোভাবেই আছে। চেহারাটা কোথায় যেন দেখেছে বলে মনে হচ্ছে। কোথায় দেখেছে? ভদ্রমহিলা ততক্ষণে চিত্রার সামনে এসে সরাসরি বসে অবাক হয়ে বলল, কি অদ্ভুত। চিত্রা বুঝতে পারল না কি অদ্ভুত বিষয়টি কি। মহিলা এই বয়সে যথেষ্ট রূপবতী, সেই কারণে কি সে চিত্রার রূপ দেখে বলল, সেটাই স্বাভাবিক। সে ছোট্টবেলা থেকেই তাই হয়ে আসছে, কিন্তু এখন সে কাজে এসেছে, এখানে তাকে এই ধরনের কথা সম্মুখীন কেন হতে হবে? চিত্রা রাগ হলো, তাই সে কিছুটা বিরক্ত মাখা গলায় বলল, সরি। মানে? তোমার চোখ, কি অদ্ভুত মায়ার চোখ। এত সুন্দর চোখ আমি কখনো দেখিনি। চিত্রা একটু খেল, এভাবে কেউ কখনো তাকে বলেনি। সে নিজেকে যখন আয়নায় নিজেকে দেখে তখন সে তার চোখের দিকে তাকিয়ে থাকে। তার খুব আফসোস হয় এই সুন্দর চোখ জোড়ার জন্য। তার গায়ের রঙের কারণে এই সুন্দর চোখ দুখানা সবসময় আড়াল হয়ে যায়। আজ প্রথম সে ছাড়া অন্য কারো এই সৌন্দর্য ধরা পড়েছে। চিত্রার চোখে ততক্ষণ পানি চলে এসেছে। চিত্রা ভদ্র মহিলাকে হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানালো। চিত্রার মুখের অভিব্যক্তি দেখে ভদ্রমহিলা কি বুঝলেন জানি না, তবে তিনি চিত্রার উপর অন্যরকম এক অনুভূতি অনুভব করলেন। বললেন, যদিও প্রফেশনালি তোমার সাথে আমার দেখা, তবুও তুমি আমার সন্তানের বয়সী, তাই তুমি করে বলছি। আসলে তুমি শব্দটায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।
শব্দটায় আমি ম্যাজিক আছে, খুব সহজেই মানুষকে আপন করে ফেলা যায়। আর তাছাড়া আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তোমার সাথে কদিন গেলে হয়তো বুঝতে পারবো। চিন্তা বুঝলো মহিলা একাকিত্ব ফিল করে। তার আশপাশে হয়তো মানুষের সংখ্যা খুবই কম। কোথাও না কোথাও এই ভদ্রমহিলার সাথে তার মিল রয়েছে, কারণ সে নিজেও একা। সে বলল, আন্টি, আপনি খুব অন্যরকম। আমাকে আপনি তুমি বলেই বলতে পারেন, সমস্যা নেই। ভদ্রমহিলা খুশি হয়ে বললেন, চলো চা খেতে খেতে আমরা গল্প করি। চিত্রা এসেছে এ বাড়িতে ইন্টেরিয়র কাজের অগ্রগতি দেখতে। ভদ্রমহিলা হয়তো সেটা ভুলেই বসে আছেন। চিত্রার ইচ্ছে হলো না তাকে কাজের কথা মনে করিয়ে দিতে। আজ না হয় গল্পই হোক। চিত্রা অনেক দিন পর আজকের দিনটা ভালোই কাটলো। মিসেস চৌধুরীর সাথে অনেক গল্প হয়েছে। ভদ্রমহিলা দুপুরে চিত্রাকে নিয়ে একসাথে খেলেন। তার কথার ফাঁকে ফাঁকে নিজের ছেলের খুব গল্প করছিলেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছিল তারা। সেখানে তাদের নিজেদের বাড়ি আছে। ওনার ছেলে ফাইজ চৌধুরী ইউনিভার্সিটি অফ মেলবোর্নের প্রকৌশলী বিভাগের জনপ্রিয় প্রফেসর। ছেলের বয়স বেড়েছে কিন্তু এখনও বিয়ে করেনি, তাই তিনি একা থাকেন। ছেলের বউ এলে অন্তত একজন মানুষ তো হতো, কিন্তু তার হচ্ছে কই। এমনও হয়েছে মেয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছে ফাইজের জন্য, কিন্তু ফাইজ কাউকে পাত্তাই দেয়নি। মিস্টার ফাইজের এসব গল্প শুনতে চিত্রার মনে হয়েছে ভদ্রমহিলা হয়তো বাড়িয়ে বলছেন। নিজের ছেলে, তার উপর যোগ্যতাও ভালো, তাই মা হিসাবে একটু রং চং মেখেই হয়তো বলছেন। তবে একটা ব্যাপার কি, ভদ্রমহিলা নিজের নিজের ছেলের এত গল্প করছেন অথচ একবারও ছেলের বাবার কথা কিছুই বললেন না। চিত্রার অনেকবারই ইচ্ছে হয়েছে জিজ্ঞেস করতে, কিন্তু ভদ্রমহিলা অভদ্রতা হতে পারে ভেবে করেনি। আর তাছাড়া সময় আছে, পরেও জানা যাবে। ওদিকে দুপুরের পর থেকে চিত্রার মা ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু চিত্রা ফোন ধরছে না। ব্যাপারটা একসময় মিসেস চৌধুরী খেয়াল করে বললেন, আমি তো আসলে সুযোগ পেলেই গল্প নিয়ে বসে পড়ি। তোমার হয়তো জরুরি কোনো ফোন আসছে, তুমি কথা বলো। না আন্টি, সমস্যা নেই, আপনি বলুন, আমার ভালো লাগছে শুনতে। ফোনটা রিসিভ করো, অনেকক্ষণ ধরে বাজছে। চিত্রা উঠে গিয়ে ফোন পিক করলো। তার মা ফোন করেছিল। কেন করেছিল চিত্রা জানে, সে কারণেই সে ধরতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত ধরল। ফোন ধরতে ওর মা কড়া গলায় বলল, ফোন কেন ধরিস না? তোকে না বলেছি আজ তাড়াতাড়ি বাসায় আসতে? মা, আমি একটা প্রাইভেট জব করি, সেটা ভুলে যেও না। চাইলেই বের হওয়া যায় না। কি করা যায় না আমাকে শেখাতে আসবে না। পৃথিবী এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কোনো মেয়ের বিয়ের সংক্রান্ত বিষয়ে কিছু সময়ের জন্য ছুটি দিতে পারে না। ফোন করেছি, তুই তাড়াতাড়ি বাসায় আয়। চিত্রা বিরক্তির সাথে একটা দীর্ঘশ্বাস ফেলল। দুদিন আগে তার মা তাকে একটা ছেলের বায়োডাটা দিয়েছিল। আজ সেই ছেলে তাকে দেখতে আসার কথা, কিন্তু চিত্রা আজকাল দেখতে আসার কথা হলে রাগ এবং হতাশা লাগে। তার গায়ের রং আর বয়সের কারণে সে কোনো ছেলেকেই পাত্র হিসেবে তার সামনে দাঁড় করিয়ে দেয়, যেন ছেলে হলেই হলো। কোয়ালিফিকেশন কি দরকার, বিয়ে হওয়াটাই মূল বিষয়। কিন্তু চিত্রার এমন জীবন চায় না। বিয়ে করে শুধু রান্নাবান্না আর বাচ্চা পয়দা করার জীবন তার কাছে জীবন নয়। বিয়ে মানে প্রথমত এমন একজন মানুষ তার জীবনে আসুক যে তার মানসিক শান্তির জায়গা হবে। সে চায় একজন ব্যক্তিসম্পন্ন গোছানো মানুষ, যার সাথে সকাল সন্ধ্যা কথা বলা, সময় কাটানো হবে প্রিয় অভ্যাস। বহমান শান্ত অথচ স্রোতস্বিনী নদীর মতো কলকল ছন্দ তুলে সময় বেয়ে যাবে। ইচ্ছে হবে সময়টুকু ধরে থাকুক হাতের মুঠোয়, আর অপেক্ষা হবে সময় এত দ্রুত কেন চলে যায়। বন্ধুত্বের প্রাচীর আগলে রাখুক, কিন্তু তেমন পুরুষ কই? যারা তাকে বিয়ে করতে আগ্রহী তারা কেবল তার চাকরি, পদবি, বেতন স্কেল দেখে আসে। না হয় পাত্রের কোন দিক থেকে বড় কোনো কমতি আছে। এসব তেলতেলে মানুষ চিত্রার কাছে অসহ্য মনে হয়। এমন মানুষের সাথে জীবন কাটাবার চেয়ে একলা থাকা বেস্ট অপশন। সে তো আছে, বেশ আছে তার এই একলা জীবনে। জগতে তার মতন হয়তো আরও অনেক আছে যাদের কষ্ট, অপ্রাপ্তি, কান্নাগুলো অন্ধকারে নিঃশব্দে মিলিয়ে যায়। তারা কখনো শব্দ বা ভাষা হয়ে উঠতে পারে না। তার এই অনুভূতি, চাওয়া, ইচ্ছেগুলো তার পরিবার কিছুতেই বুঝতে পারছে না। কারো নিজের পরিবার যখন এভাবে বুঝতে চায় না, পাশে থাকতে চায় না, তখন এর চেয়ে দুর্বিষহ জীবন আর কারো হতে পারে না। তার এখন ইচ্ছে করে মরে গিয়ে সবাইকে উদ্ধার দিতে।
এইসব ভাবতে ভাবতে চিত্রা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস চৌধুরীকে বলল, আন্টি আমি যাচ্ছি। কাজ তো দেখলাম, ডিরেকশন আর প্ল্যান তো সব দেয়া আছে। এরপরও হয়তো আমাকে 2-1 দিনের মধ্যে আবার আসতে হবে। আর যে কোনো প্রয়োজনে ফোন তো আছেই, কল করবেন। ঠিক আছে, কিন্তু তুমি অবশ্যই আসবে। তোমাকে আমি হাঁসের মাংস রান্না করে খাওয়াবো। আমার ছেলের খুব পছন্দ, তোমার পছন্দ হবে। চিত্রা মনে মনে বলল, হাঁসের মাংস আমার একদমই পছন্দ না, আর ওনার ছেলের পছন্দ দিয়ে আমি কি করব। কিন্তু ভদ্রমহিলার খুশি দেখে বলল, ঠিক আছে আন্টি, খাবো একদিন। চিত্রা বের হবার জন্য দরজার কাছে আসতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই সেই যে এসেছে চিত্রা তার মুখোমুখি হয়ে গেল। আগন্তুকের চেহারা দেখে চিত্রা চোখ বন্ধ করে ফেলল। ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখলে আমরা যেমন করে জেগে উঠি, সেটা থেকে বের হয়ে আসতে তেমন জেগে থাকার অবস্থায় ভয়ঙ্কর কিছু দেখলে চোখ বন্ধ করে ফেলি, সেটা থেকে লুকোনো যাবে না। যদিও দৃশ্যটা ভয়ঙ্কর নয়, তবুও এই মুহূর্তে এটাকে ভয়ঙ্করই বলা যায়। ততক্ষণে আগন্তুক তাকে দেখে চমকে উঠে বলল, ইউ। চিত্রা লম্বা শ্বাস নিয়ে চোখ খুলে বলল, জি আমি। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? ভাবলাম 50 টাকা দিয়ে খসানো শুরু, সেটাকে যদি 5 লাখ টাকা নেওয়া যায় তো মন্দ কি, ট্রাই করে দেখি। আগন্তুক স্তম্ভিত চোখে তাকিয়ে রইল। তখন মিসেস চৌধুরী এসে বলল, ফাইজ এসে পড়েছে, ভালো হয়েছে। এই হচ্ছে চিত্রা, আমাদের বাসায় ইন্টেরিয়র ডিজাইনার, এই কাজ করছে। আজ কাজ দেখতে এসেছিল। আর একটু দেরি হলে তো ওর সঙ্গে তোর দেখা হতো না। তোর না কি কি ডিরেকশন দেওয়ার ছিল, তাহলে আলাপ করে নে। মেয়েটা খুব ভালো, তবে আমি খুব আশ্চর্য হয়েছি ওর চোখ দেখে। এত সুন্দর চোখ আমি এর আগে কখনো দেখিনি। ফাইজ দিশেহারা চোখে চিত্রার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে এই মেয়ে মহা ধরিবাজ, আর তার মা অতি সহজ সরল খোলামেলা মনের। একদিনেই তাকে আর তার মাকে যে রূপ দেখিয়েছে, তাতে এক মানুষ হিসেবে বিবেচনা করা কঠিন। তবে এই মেয়ে যেমনই হোক, সে আসলেই তার পকেট থেকে লাখ টাকা খুশিয়ে ছাড়বে। এখন কাজ কেমন করে করে সেটাই দেখার বিষয়। সে চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আর ইউ অ্যান ইন্টেরিয়র ডিজাইনার? আই হ্যাড সাম ইনস্ট্রাকশন টু গিভ। চিত্রা ফাইজকে থামিয়ে বলল, এটা আপনার অস্ট্রেলিয়া নয়, বাংলা। যেহেতু বলতেই পারেন সেহেতু বাংলায় বলুন, শুনতে ভালো লাগে। ফাইজ কিছুক্ষণ তাকিয়ে রইল চিত্রার দিকে, তারপর বলল, ইংরেজিতে বলাটা আমার দীর্ঘদিনের অভ্যেস, তাই ওটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বাংলা বললে আপনার লাগে। ঠিক আছে, আই উইল ট্রাই। আমরা কি এবার আলোচনায় বসতে পারি? না, আমার হাতে কাজ আর সময় নেই। আপনি বরং ওয়েট করুন, আমি এরপর একদিন আসব। সেদিন যা বলার বলবেন, নতুবা আমার কার্ডটা রাখুন, ফোন করবেন। আজ আসি। তারপর ফাইজের মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি আসি তাহলে। আপনার হাঁসের মাংস খেতে আসবো অবশ্যই। ভালো থাকবেন। আর আপনার যদি গল্প করতে ইচ্ছে করে অবশ্যই ফোন করবেন। আল্লাহ হাফেজ। বলেই চিত্রা চলে গেল। পুরো ব্যাপারটা ফাইজ হতভম্ব হলো। মেয়েটা তাকে এভাবে ইগনোর করে চলে গেল। মেয়েরা যেখানে তার এতটুকু সঙ্গ পেতে মরিয়া, সেখানে এই মেয়েটা তাকে পাত্তাই দিল না। সে একটু অপমানও বোধ করল। চিত্রা চলেই কিছুক্ষণ সময় দিতে পারত মিস্টার ফাইজকে, কিন্তু ইচ্ছে করে সে ইগনোর করলো। তার মধ্যে এইসব হ্যান্ডসাম হাংদের যে কেউ পাত্তা না দিতেই পারে, সে মুহূর্তেই তার থাকা উচিত। তাছাড়া কাউকে পাত্তা না দেওয়াটা স্মার্টনেস, আর নিজের প্রতি অন্যের আকর্ষণ তৈরি হয় বলেই লোকের বিশ্বাস। কিন্তু সমস্যা হলো, এই হ্যান্ডসাম হ্যাঙ্কের বাড়িতেই তাকে কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে হয়তো তার সাথে দেখা হবে, কথা হবে। এখন একে দেখলে বুকের ভেতরে যে প্রলয়ঙ্কারী ঝড় উঠে যায়, সেটা কি করে সামলাবে চিত্রা? এর অবিবাহিত থাকাটা কি এতই জরুরি ছিল? আচ্ছা, এইসব কি ভাবছে সে? কি শব্দ তার মাথায় আসছে? মনে হচ্ছে 16 বছর বয়সী কিশোরী হয়ে গেছে সে। এ তো ভয়ঙ্কর। চিত্রা জীবনে কম পুরুষ দেখেনি। তাদের কাউকে যে ভালো লাগেনি তাও নয়, কিন্তু প্রকাশের সাহস কখনোই সে করে উঠতে পারেনি। তার নিজেরও একটা সুন্দর মন আছে, কাউকে উজাড় করে ভালোবাসতে ইচ্ছে করে। সেটা সে কোনোদিন কাউকে বুঝতে দেয়নি। নিজেকে বুঝিয়েছে সবার জীবনে সব কিছু থাকতে নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঠিক করা পাত্রের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিল। চিত্রাকে আজ যে ছেলে দেখতে আসার কথা, তার নাম আরমান হোসেন। চিত্রা বলেছিল কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখা হোক।
কিন্তু ছেলে বাসায় আসবার জন্য পিড়াপিড়ি করছিল। চিত্রা এক প্রকার জোর করে রেস্টুরেন্টে দেখা করাটা ফিক্সড করে। বাসায় এইসব ঝামেলা সে আর চায় না। আজ বিকেলে তার দেখা করতে যাবার কথা। সে তৈরি হচ্ছিল, এমন সময় তার ভাবি এসে বলল, সাজতে বসছো? মা পাঠালো তোমার কাছে। আমার কিছু করতে হবে? না ভাবি, আমি পারবো। আর তাছাড়া জানোই তো, আমার এত সাজগোজ পছন্দ না, তাই সাজিও না। ঠিক আছে। অবশ্য তুমি সেজেও কি করবে? চেহারা কতটুকু আর ঠিক করা যায়? মেকআপ করাটাই বেকার। ভাবি সবসময় এভাবেই কথা বলে। প্রথম প্রথম চিত্রা খুব কষ্ট পেত, চোখে পানি চলে আসতো, খুব কষ্ট হতো, কান্না চেপে রাখতো। কিন্তু এখন সব গা সাওয়া হয়ে গেছে। সে হাসতে হাসতে বলল, মেকআপের নামে মুখোশ পরাটা আমার বরাবরই অপছন্দ। মন আর মুখোশ কোথাও আড়াল রাখতে নেই। তুমি তো খুব সুন্দরী, কিন্তু তুমি কি পারছো তোমার কদর্য মনটা আড়াল করে রাখতে? আসলে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, বুঝলে ভাবি? যাক, বুঝতেই পারছো, তোমার এখানে কোনো কাজ নেই, চলে যেতে পারো। বলে চিত্রা চুল বাঁধায় মন দিল। খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখেছো আজকাল। ডানা নেই তবু উড়বার স্বাদ। যাদের ডানা জোর করে ছোট রাখা হয়, উড়বার স্বাদ তাদেরই তীব্র হয়। বলে চিত্রা উঠে বের হয়ে গেল। এখানে বসে থেকে ভাবির একটু কথা শোনার কোনো মানে হয় না। চিত্রা ইচ্ছে করে প্রায় 1 ঘন্টা লেট করে যথাস্থানে উপস্থিত হলো। গিয়ে দেখে আরমান হোসেন বসে আছে। চিত্রা গিয়ে বসতে আরমান হোসেন বলল, অনেক লেট করেছেন। একা খালি মুখে বসে থেকে বের হয়ে গিয়েছিলাম, তাই 1 বোতল পানি খেয়ে ফেলেছি। অফিসের কাজে প্রেশার ছিল, তাই লেট হয়েছে। সরি। আর শুধু পানি না খেয়ে অন্য কিছু তো অর্ডার করতে পারতেন। আরে না, আপনাকে রেখে খাই কিভাবে? আর তাছাড়া ভাবলাম, যদি না আসেন তাহলে খেয়ে শুধু শুধু টাকা নষ্ট হবে, কি দরকার? ও, সেটাও তো কথা। তো এখন খাবার অর্ডার করুন। আমি আবার বাইরের খাবার খুব বেশি পছন্দ করি না। অস্বাস্থ্যকর খাবার খাওয়া ঠিক না। আপনি কি খাবেন বলেন? এখানকার খাবার দাবার আবার কেমন তা তো জানি না। অল্প কিছু অর্ডার করে দেখেন, ভালো লাগলে পরে আবার নিয়েন। ঠিক আছে, অর্ডার করছি। চিত্রা বলল, আপনি অর্ডার দিবেন? কোনো সমস্যা? না না, সমস্যা না, দেন আপনি। দেন, অর্ডার দেন। কী খাবেন বলুন? আরমান সাহেব তখন মেনু বইটা নিয়ে একগাদা খাবার সিলেক্ট করলেন। সেটা দেখে চিত্রা প্রথমে একটু অবাক হলো, তারপর বুঝতে পারলো কি হয়েছে। চিত্রা অর্ডার দিচ্ছে, তার মানে বিলটা চিত্রাকে পে করতে হবে। আর সেই কারণেই সে ইচ্ছে মতো অর্ডার করছে, অথচ প্রথমে অল্প খাবারের কথা বলেছিল। ব্যাপারটা নিয়ে চিত্রা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর সবেই সন্ধে, এ বেলায় কি কি অর্ডার করা যায় সে ব্যাপারেও তার ধারণা নেই। সব ভারী খাবার অর্ডার করে বসেছে। অর্ডার শেষ করে সে চিত্রাকে বলল, আমরা আলাপ শুরু করি। আপনি যেন কি চাকরি করেন? আমি ইন্টেরিয়র ডিজাইনার, একটা ইন্টেরিয়র ডিজাইনিং কনসালটেন্সি ফার্মে কাজ করে আসছি। ও, কেমন চলে এসব কাজ? খুব ভালো। আজকাল তো এসবের খুব চাহিদা। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আপনার স্যালারি বেশ মোটা। কীরকম ফিগারের স্যালারি পান? সরি, না মানে শুনছিলাম ভালোই নাকি বেতন পান, তাই জানতে চাইলাম ভালোর ফিগারটা কেমন। কাউকে সরাসরি তার স্যালারি জিজ্ঞেস করাটা যে একরকম অভদ্রতা, এই লোক তো এই সামান্য জ্ঞানটুকু নেই। চিত্রা তখন ইচ্ছে করেই তাকে মিথ্যে বলল টেনে টুনে 20,000 টাকার মতো পাই। আর সেটা শুনে আরমান প্রায় আর্তনাদ করে বলে উঠল, 20,000 টাকা? এটাকে ভালো স্যালারি বলে? আমার জন্য হয়তো এটাই ভালো। আরমান তখন উসখুস করতে লাগলো। চিত্রা তখন তাকে তীক্ষ্ণ নজরে খেয়াল করছিল। 20,000 শুনে বেচারার প্রায় মুষড়ে পড়েছে। হয়তো ভেবেছিল দেখতে যেমনই হোক, টাকা দিয়ে সেটা কাভার করে নেব। কিন্তু এখন তো দেখা যাচ্ছে পরিস্থিতি অন্যরকম। চিত্রা তখন একটু মায়া লাগার ভদ্রলোকের জন্য। সে খাবার চলে এলো। খাবার দেখে আরমান সাহেব চোখ চকচক করে উঠল। সে মনে হয় বেতনের দুঃখ ভুলে গেছে। চিত্রা অতি সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আরমান শুধু আগ্রহ নিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছিল। চিত্রা যে কাজ খাচ্ছে না সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা হচ্ছে না। একবার শুধু মুখ তুলে বলল, আপনি খান না? না, খেতে ইচ্ছে হচ্ছে না। আমি তো এত খাবার একা খাইতে পারবো না। তাহলে পার্সেল করে নিয়ে যাই, কি বলেন? খাবার নষ্ট করা তো ঠিক না। ঠিক আছে। চিত্রা আর কিছু বলল না, কারণ সে বুঝে গেছে এই লোকের আর কোনো কথা নেই তার সাথে।
কথা না থাকতে তার অবশ্য খুশিই লাগলো, কারণ এমন লোকের সাথে জীবন জুড়ে গেলে বাকি জীবন এই লোকের দেখানো দয়া আর টাকার হিসেব কষে পার করতে হবে তাকে। দুজন মানুষ মিলে সুন্দর কোনো মুহূর্ত তৈরি করা সম্ভব না। তাই নৈঃশব্দময় জীবনে সে কখনো শব্দ হতে পারবে না, তার হাতে কখনো স্নিগ্ধ সকালের আবির্ভাব হবে না। আমরা এখন উঠি, ফোন করে আপনাকে জানাবো বাকি কথা। আরমানের কথায় চিত্রার ধ্যান ভাঙল, বলল, চলুন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখলো আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবার পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে। মেঘলা আকাশ চিত্রার খুব পছন্দের। আরমান যখন কোনো রকম বিদায় নিয়ে দ্রুত চলে গেল, চিত্রার একটু কষ্ট হলো। কষ্ট কষ্ট এটা নিয়ে না যে আরমান তাকে অপছন্দ করলো, কষ্ট এটা নিয়ে যে সকালে তাকে শুধুমাত্র তার গায়ের রং আর উপার্জন নিয়ে মূল্যায়ন করে। কেউ তাকে দেখে না, দেখলে হয়তো বুঝতে পারতো বুকের ভিতরে কি অসম্ভব মায়া আর ভালোবাসার আস্ত একটা নদী বয়ে সে বসে আছে, যেখানে টুকুস করে ডুব দিয়ে এক নিমিষেই শীতল হয়ে যাওয়া যায়। চিত্রা আনমনে হাঁটতে লাগলো ফুটপাত ধরে। তার রিস্কায় নিতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ হেঁটে তারপর না হয় রিস্কা নেওয়া যাবে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। চিত্রা খুব হাঁটছিল। বৃষ্টির কারণে পথিকরা সব ছোটাছুটি করে আশ্রয় খুঁজছিল। খুব দ্রুতই রাস্তা ফাঁকা হয়ে গেল, কিন্তু চিত্রা শান্ত পায়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে ভালো লাগছিল তার। কখনো কখনো সমস্ত পৃথিবীকে উপেক্ষা করে নিজের চাওয়াটাকে প্রাধান্য দিতে হয়। কে কী ভাবলো সব সময় তা নিয়ে ভাবতে নেই। আর সেখানে সমস্ত পৃথিবী তার কাছ থেকে এসে থেমে যায়, সেখানে কে কী ভাবলো সেটা ভেবে তার থেমে থাকার কোনো মানেই হয় না। এমন সময় একটা কালো গাড়ি এসে তার পাশে থামলো। গাড়ির গ্লাস নামাতেই চিত্রা অবাক হলো। প্রফেসর ফাইজ। ফাইজ বলল, আর ইউ হোয়ার আর ইউ গেটিং ওয়েট? আপনি শেষ কবে বৃষ্টিতে ভিজেছিলেন বলুন তো? ডোন্ট রিমেম্বার। হোয়াই? ভিজবেন আমার সাথে? ফাইজ গাড়ির দরজা খুলে কড়া গলায় বলল, গেট ইন দ্য কার। ফাইজ চিত্রার দিকে তাকিয়ে রইল। আচ্ছা, শিক্ষকরা কি সবাইকে ছাত্র মনে করে? এমনভাবে আদেশ দিচ্ছে কেন? ফাইজ এমনভাবে বলায় কি এমন ছিল যে চিত্রা কোনো কিছু না বলে গাড়িতে উঠে পড়ল। ফাইজ চিত্রার দিকে ভালো করে তাকালো। চিত্রাকে কেমন দুঃখী দেখালো। তার পুরো চেহারা বিষণ্ণতার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। সেটা চিত্রা আড়াল করতেও চাইল না। অনেকটাই ভিজে গেছে সে, সারা শরীরে বিন্দু বিন্দু পানি। ভেজা কিছু চুল আর কপালে বেয়ে গালের সাথে লেগে আছে। পার্পেল কালারের শাড়িটা ভিজে তার গায়ের সাথে লেপটে গেছে। ফাইজ কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেল। ফাইজ কেমন মোহাচ্ছন্ন হয়ে গেল। পরমুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে তার দৃষ্টি ফিরিয়ে নিল। গাড়িতে ওঠার পর চিত্রা একটু অস্বস্তি বোধ করলো। এসিতে তার ঠান্ডাও লাগছিল, তাই সে ভেজা আঁচলটা দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেবার চেষ্টা করলো। ফাইজ সেটা খেয়াল করে বলল, আপনি চাইলে আমার স্যুটটা পরে নিতে পারেন। চিত্রা ফাইজের হাত থেকে স্যুটটা নিয়ে পরে ফেলল। স্যুট থেকে কড়া পারফিউমে ঘ্রাণ আসছিল। মনে মনে বলল, বেটা হয়তো পারফিউমের বোতল ঢেলে দিয়েছে স্যুটের ভেতরে। নিশ্চিত ফ্রি পাওয়া পারফিউম এটা। ফাইজ তখন বলল, কোথায় যাবেন আপনি? চিত্রা বৃষ্টির দিকে তাকিয়ে উদাস গলায় বলল, লং ড্রাইভে। ফাইজ অবাক হয়ে বলল, ডু ইউ অলওয়েজ অ্যাক্ট সো ওয়ারিড উইপ? ফাইজ চিত্রার দিকে তাকিয়ে ওকে ভালো করে বোঝার চেষ্টা করলো। তার মনে হলো মেয়েটার বুকের ভেতরে আস্ত বিষাদ সিন্ধু চেপে রেখে ঘুরে বেড়ায়। জীবনে এমন একজন লাগে যার কাছে সময় অসময় নিজেকে ভেঙে চুরে জমা রাখা যায়। এই মেয়েটা মনে হয় তেমন কেউ নেই। ফাইজ চিত্রাকে কি বলবে খুঁজে পেল না। তবে মেয়েটার প্রতি সে আগ্রহ বোধ করতে লাগলো। চিত্রা বাসায় এসে শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে নিল। বৃষ্টিতে ভেজার কারণে তার মনে হচ্ছে সর্দি লেগে যাবে। নাক দিয়ে ইতিমধ্যে পানি আসতে শুরু করেছে। এখন এক মগ দোয়া ওঠা কফি পেলে খুব বেশ হতো, কিন্তু চিত্রার এক মগ কফি খাওয়ার চাওয়াটাও এখন এবারের লোকের কাছে বিলাসিতা মনে হয়। তাই সে কারো কাছে না চেয়ে ও নিজেও বানাতে গেল। কফি নিয়ে এসে ঘরে ঢুকতেই তার মা এসে কড়া গলায় জেরা করা শুরু করলো। সে কেন আরমান সাহেবকে উল্টাপাল্টা কথা বলেছে, এই নিয়ে তিনি চূড়ান্ত বিরক্ত হয়েছেন। চিত্রা জানতো বাসায় এসে তাকে এইসব ঝামেলায় পড়তে হবে। আরমানকে দেখে বোঝাই গেছে সে কতটুকু কি বলতে পারে। চিত্রা বলল, মা, তোমার কি মনে হচ্ছে না
আমি কাজটা ঠিক করেছি। তুই কি চাস বলতো? মানুষ কি সব কিছুতেই পারফেক্ট হয়? তোর পছন্দ মতো চললে তো তোকে কোনোদিন বিয়ে দেওয়া সম্ভব না। নিজের দিকে তাকিয়ে তোর চলা উচিত। দিও না বিয়ে। এমন কারোর সাথে বিয়ে হবার চেয়ে একা থাকা অনেক ভালো মা। তুই কি সমাজে আমাদের মুখ দেখাতে দিবি না? চিত্রা অবাক লাগে তার মার এমন কথা শুনে। আর কেউ না হোক মা তো তা ব্যাপারটা বুঝতে চেষ্টা করবে, কিন্তু তার চোখে পানি চলে আসতে চায়। সে অভাবী চোখের পানি চোখেই আটকে ফেলে বলে, মা, পৃথিবীর সমস্ত দায় ভুলে একবার তুমি শুধু আমায় নিয়ে ভাবো তো। আমি কি নিজের ইচ্ছায় শ্বাসটুকু নিতে পারবো না? চিত্রার মা স্তব্ধ চোখে চিত্রার দিকে তাকিয়ে রইল। তার চোখে কি এক পশলা মায়া দেখা গেল? চিত্রা উঠে বারান্দায় চলে গেল। মেয়েটার জন্য তার কষ্ট হয় না এমন নয়, কিন্তু সমাজকে তিনি উপেক্ষা করতে পারেন না। তার মেয়েটার গায়ের রংটা শুধু দেখেই সবাই দেখে না এমন মেধাবী মায়াময় মেয়ে আর দুটা হয় না। তার ইচ্ছে করে এই বিষাক্ত সমাজের মুখ থেকে চিত্রাকে বুকের ভেতর পাখির ছানার মতো লুকিয়ে রাখতে। তার চিত্রার জন্য একজন রাজপুত্র আসুক, তার জনম দুঃখী মেয়েটাকে নিয়ে তৈরি করো এতটুকু স্বর্গ। সমাজে কুৎসিত মুখে এটে দেখ শক্ততালা।